হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসিয়ান, এসএসসিয়ান এবং যারা অ্যাডমিশন দিবা এবং যারা চাকরির প্রত্যাশী মানে সকলের জন্য এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ খুবই ইম্পর্টেন্ট ভাই। এবং আমি আজকের একটি ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু পোস্টমর্টেম করে দেবো, ঠিক আছে? তো সবাই আমি কিছু লিখে রাখছি যেন তোমাদের সময় কম লাগে। এর বাইরে কিন্তু অনেক কিছু আছে, আমি সবগুলোই দেবো, প্লিজ সাথে থাকো, হ্যাঁ? আচ্ছা, দেখো তাহলে অ্যাফার্মেটিভ মানে কি? হা বোধক। নেগেটিভ মানে কি? না বোধক। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম মানে হা বোধক থেকে না বোধক করার নিয়ম হচ্ছে, তোমরা একটু করে নোট করবে, আমি এক্সাম্পল সহ দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো, প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কি থাকে? মাস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে জাস্ট তুমি তার পরিবর্তে ক্যান নট বাট লিখবে, আর কোনো পরিবর্তন নাই। যদিও এখানে আরেকটা নিয়ম আছে, ক্যান নট হেল্প লেখা যায়, তবে এরপর আবার ভার্বের সাথে আইএনজি লিখতে হয়। তো এত প্যারা নেওয়ার লাভ কি ভাই, না? তাহলে মাস্ট থাকলে তুমি কি লিখবা? ক্যান নট বাট লিখবা। আমি একটা উদাহরণ দিই, দেখো আমি যদি এরকম প্রশ্ন দিতাম যে আই মাস্ট গো দেয়ার, তাহলে এটাকে নেগেটিভ করতে বললে কি হবে? দেখো তো, এই যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখতে হবে। তাহলে আই আই আছে, এই মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট, তারপরে যা কিছু আছে দেখে দেখে লিখবো। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তার মানে দেখো যে যদি কোনো সেন্টেন্সে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কি লিখতে হবে? ক্যান নট বাট লিখতে হবে। এইগুলো একটু ভালো করে আয়ত্ত করবা, কেননা তোমাকে প্রশ্ন যদি উল্টায়া দেয়, ধরো এইটাই দেওয়া আছে আই ক্যান নট বাট গো দেয়ার, তাহলে যদি বলে যে এটা অ্যাফার্মেটিভ কি, তাহলে ভাই কিছুই না, ওই ক্যান নট বাটের কাছে জাস্ট মাস্ট বসবে, কাহিনী শেষ। অর্থাৎ যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পারবে সে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও পারবে, জাস্ট একটা ওয়ার্ডের পরিবর্তে একটা ওয়ার্ড দিবে। আশা করি বুঝতে পারছো। তো আমি নেক্সট রুলে জাম্প করতেছি, উদাহরণটা তোমরা প্রয়োজনে তুলে নাও, হ্যাঁ? প্রয়োজনে উদাহরণটা তুলে নাও, ডাস্টার করে রাখলাম। প্রয়োজনীয় উদাহরণটা তুলে নাও, আমি সরে গেলাম। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা যেহেতু আমাদের শেষ, এরপরে আমরা অ্যাজ সুন অ্যাজ লিখবো, হ্যাঁ? তো অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে সাথে সাথে। তো আমার যারা শিক্ষার্থী তারা ইংরেজি গ্রামারের বাংলা মানে না পারলেও খুব একটা সমস্যা হয় না। দেখো, আমি যদি একটা সেন্টেন্স দিতে এরকম, যদি প্রশ্ন এরকম থাকবে, অ্যাজ সুন অ্যাজ আই স আই স হিম হি, কি দিব? ওয়েন্ট অ্যাওয়ে। ওকে, তো এটাকে ধরো বলছে তোমরা নেগেটিভ করো, ঠিক আছে? তাহলে দেখো এইখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি বলতেছি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হলে এখানে কি লিখতে হবে? এইখানটাতে নেগেটিভ করতে হবে। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড। কি লিখবো আমি? নো সুনার হ্যাড। তাহলে আমি এইটুকুর পরিবর্তে আমি কি লিখবো? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড লেখা কি দেখা যায়? মানে নিচে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি কি লিখলাম? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখলাম আমি নো সুনার হ্যাড। ওকে, এখন এরপরে যা আছে তাই, যে আই আছে আই, একটা কথা মনে রাখবা, যখন তুমি এই হ্যাড নিয়ে আসবা, যখন তুমি হ্যাড লিখছো, যারা টেন্স সম্পর্কে না জানো আমার প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিও। তো হ্যাড থাকলে এই ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হয়, ঠিক আছে? তাহলে এই সর 3 নাম্বার ফর্ম কি? এটার 1 নাম্বার হচ্ছে সি, এটা 2 নাম্বারে আছে, 3 নাম্বার হচ্ছে সিন। মানে প্রেজেন্ট ফর্ম সি, পাস্ট ফর্ম স, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। অর্থাৎ হ্যাড রাখলে ভার্বের 3 নাম্বার লিখতে হয়। তাহলে 3 নাম্বার ফর্মটা কি? সিন, যা আছে তাই, হিম। এখন এইখানে যে কোমা থাকবে, হ্যাঁ, এখানে যে কোমা থাকবে, তো অনেক সময় প্রশ্নে কোমা মিস্টেক হতে পারে। তো প্রশ্নে মিস্টেক হলেও তুমি এই যে পরবর্তী সাবজেক্টের আগে একটা দেন লিখবা, ঠিক আছে? তাহলে তুমি এই কোমার কাছে মনে রাখবে কি লিখবা? এই যে দেন লিখলে, আর এরপরে যা কিছু আছে, যা কিছু আছে তুমি দেখে দেখে লিখবা, এটাই তোমার অ্যান্সার। তোমরা জানি আমার ভাই পরীক্ষার খাতে এরকম ডট ডট দিও না, ঠিক আছে? আমি সময় বাঁচানোর জন্য এটা করতেছি। ওকে, তার মানে আমরা বুঝলাম যে অ্যাজ সুন অ্যাজ থাকলে তার পরিবর্তে কি লিখবো? নো সুনার হ্যাড লিখবো। এই যে লিখছি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, এই ডট 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 মানে হচ্ছে কি? ডট ডট মানে হচ্ছে তার পরবর্তী অংশে, ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড প্লাস দেন, তার মানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি এই যে নো সুনার হ্যাড লিখছি, দেন তারপরে কি বলছি? যে হ্যাড এর কারণে এই এই যে এই ভার্বটার ভি3 ফর্ম, এটার কি ফর্ম? ভি3 ফর্ম লিখতে হবে। তারপরে একটা কুমার কাছে দেন দিতে হবে, যা আছে তাই দেখে দেখে লিখবে। এটা একটু নোট করবা, আশা করি ভালো কাজে লাগবে, ঠিক আছে? মানে এর বাইরে আসবে না, আমি আবার বলতেছি, এর বাইরে আসবে না। মানে অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ, তুমি একজন এইচএসসি ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, তুমি জেএসসি ক্যান্ডিডেট, তুমি অ্যাডমিশন দিবা, তুমি যা কিছু মানে যা আছে, আমি আমি আজকের ক্লাসে তোমাকে যা দিব এর বাইরে আর আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছো। আমি 3 নাম্বার নিয়মে আমি জাম্প করতেছি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তুমি তুলে নিছো এটা। এরপর দেখো 3 নাম্বারে আছে কি? 3 নাম্বারে আছে হলো
অ্যান্ড অথবা হয়, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু যদি অ্যান্ড থাকে তাহলেও কিন্তু এই নিয়ম, নট অনলি বাট অলসো, সরি এখানে এখানে একটু ভুল হয়েছে, এই যে এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা হচ্ছে মূলত এই লাইনের জন্য, ঠিক আছে, এই লাইনের জন্য ওই লাইনটা উপরে উঠে গেছে, ঠিক আছে, এই মূলত টু ড্যাশ ড্যাশ টুর জন্য ওই নিয়মটা, কিন্তু এটা কিন্তু এটা এখানেই শেষ, ঠিক আছে, এটা কিন্তু এখানেই শেষ। তার মানে দেখো যদি কোনো প্রশ্নের মধ্যে অ্যান্ড অথবা বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, খুবই সহজ, যদি শুধু একটা অ্যান্ড থাকে তাহলে নট অনলি বাট অলসো, আমি উদাহরণ দিচ্ছি, আর বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকলে প্রথম বোথের কাছে নট অনলি লিখবা আর পরে অ্যান্ডের কাছে বাট অলসো লিখবা। আমি একটা উদাহরণ দিই যেন বুঝতে পারো। ধরো আমি লিখলাম আই লাইক, কি দেব, আই লাইক সুইট অ্যান্ড, কি দেব, আচ্ছা সহজ বানান দেই, টি, ঠিক আছে, এটাকে ধরো তোমাকে নেগেটিভ করতে বলছে। এবার দেখো যে আই লাইক সুইট অ্যান্ড টি, দেখো তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অ্যান্ড আছে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড আছে কিনা, মানে ভাই ক্লাসের সাথে থাকো, অনেক বেশি মজা পাইবা। আমি আবার বলতেছি এর বাইরে পড়ার প্রয়োজন নাই, আমি যা কিছু আজকের ক্লাসে তোমাকে দেবো এগুলোর পরেও আমি যা কিছু দেবো এর বাইরে পড়ার প্রয়োজন নাই 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 এবং নাই, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমার আসলে মার্কারগুলো ভালো লিখতেছে না, তাহলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অ্যান্ড থাকবে, কি থাকবে বলো তো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অ্যান্ড থাকবে তখন কি করবা বলছিলাম, অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, তাহলে তুমি নট অনলি কার কাছে বসবা, তুমি দেখবা এই যে অ্যান্ডের আগে একটা ওয়ার্ড আছে, অ্যান্ডের পরে একটা ওয়ার্ড আছে, তাই তো, তাহলে তুমি কি করবা দেখো এখানে লিখবা আই লাইক যা আছে তাই, এখন জাস্ট তুমি কি করবা, নট অনলি মানে কেবল, বাট অলসো মানে আরো, মানে নট অনলি মানে কি কেবল নয় আরো, তাহলে দেখো সুইট আগে তুমি কি দিবা, যে নট অনলি দিবা, ওকে, তাহলে নট অনলি সুইট, নট অনলি সুইট, এই যে তারপরে দিবা বাট অলসো, বাট অলসো টি, আশা করি বুঝতে পারছো। তার মানে এইভাবে কিন্তু লিখতে হবে। আমি যদি লিখতাম যে আই লাইক সারা অ্যান্ড জরিনা, যদি দিতাম এরকম আই লাইক সারা অ্যান্ড জরিনা, তাহলে কি হতো, তাহলে আই লাইক নট অনলি সারা বাট অলসো ওই পরেরটা, ঠিক আছে। তার মানে তুমি কিভাবে মনে রাখবা, তুমি যখন দেখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, অ্যান্ড দেওয়া আছে, তখন তুমি কি করবে, এই নট অনলির পরে অ্যান্ডের আগের শব্দটা লিখবা, বাট অলসোর পরে অ্যান্ডের পরে শব্দটা লিখবা, শেষ। তুমি এখন আমি তোমাকে এই জিনিস দেখাই দিলাম, তুমি তোমার মতো করে শর্ট করতে পারো, ঠিক আছে। আমি দেখো এই অ্যান্ডও থাকতে পারে অথবা বোথ দেয় দেশে অ্যান্ড থাকতে পারে, তাহলে তো এটা আরো সহজ। এটাতে মানে যদি তোমার সেন্টেন্সে এখানে ধরো বোথ আছে, হয়তো দিলাম আই লাইক বোথ সুইট অ্যান্ড টি। না আসলে শিক্ষার্থীরা আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল, তো আমি বাকি এই যে অ্যান্ড অথবা বোথ দেয় দেশ অ্যান্ডের নিয়ম আশা করি বুঝতে পারছো। আমি পরের নিয়মটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। তো দেখো পরের নিয়মটা আছে হচ্ছে এই যে টু ড্যাশ ড্যাশ টু থাকলে এই প্রথম টুর পরিবর্তে সো লিখবা, তার পরের টুর পরিবর্তে দ্যাট লিখবা, দেন সাবজেক্ট লিখতে হবে ওই প্রশ্নের সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট লিখতে হবে, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিই যেন বুঝতে পারো। ধরো আমি লিখলাম হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, ধরো এটাকে নেগেটিভ করতে বলছে, তাহলে তুমি কি করবা দেখো তো, তাহলে আমি বলছি কি ভাই, প্রথম টুর পরিবর্তে একটা সো লিখবা, তাহলে তুমি এই যে এই টুর পরিবর্তে ধরো সো লিখলা, আর এই যে এই টুর পরিবর্তে তুমি পরবর্তী অংশে দ্যাট লিখবা, তাহলে এই টুর পরিবর্তে তুমি কি লিখবা, এই যে দ্যাট লিখবে। এখন মাঝে কি শুরুতে কি আছে, হি ইজ, এখানে উইক আছে, উইকই রাখলাম, কথা বুঝতে পারছো। এখন দেখো এই দ্যাট লেখার পরে একটা সাবজেক্ট লিখতে হবে, তাহলে সেই সাবজেক্টটা কি সাবজেক্ট দিবা, এই প্রশ্নে যে সাবজেক্ট আছে, প্রশ্নে কি সাবজেক্ট আছে, প্রশ্নে হি আছে, আমি যে হি লিখলাম। দেখো এরপরে বলছি আমি একটা ক্যান নট অথবা কুড নট আনতে হবে যদি প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স বলতে অ্যামিজার, এখানে সাধারণত অ্যামিজার থাকে অথবা অজয়ার থাকে, এই দুইটার মধ্যে একটা থাকে, হয় অ্যামিজার অথবা অজয়ার। অ্যামিজার থাকলে তুমি দিবা হচ্ছে ক্যান নট মানে প্রেজেন্ট টেন্স, আর অজয়ার থাকলে দিবে তুমি কুড নট, ওকে। তাহলে যেহেতু ইজ আছে তাহলে আমি কি লিখবো, ক্যান নট, ওকে। তাহলে হি ক্যান নট, তারপর কি দেবো, এই যে যা অংশটা বেঁচে গেছে ওই বেঁচে যাওয়া অংশটা আমি লিখে দিলাম, এটাই হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো যে তাহলে আমি কি বললাম বলো তো,
আমি বললাম যে টু ড্যাশ ড্যাশ টু থাকলে প্রথম টুর পরিবর্তে সো লিখবা, পরের টুর পরিবর্তে তুমি দ্যাট লিখবা, ঠিক আছে? তাহলে দেখো প্রথম টুর পরিবর্তে আমি সো লিখছি, দ্বিতীয় টুর পরে আমি দ্যাট লিখছি। তারপরে কি বললাম যে সাবজেক্ট লিখতে হবে, এই প্রশ্নে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা লিখতে হবে, ঠিক আছে? এখানে যদি রহিম থাকতো তাহলে আমি হি লিখতাম, এখানে যদি রহিমা বা সারা থাকতো, মেয়ে মানুষ থাকলে সি লিখতাম, ঠিক আছে? আর স্পেসিফিকভাবে দেওয়া থাকলে ওই সাবজেক্টটাই লিখতে হবে। তারপরে প্রেজেন্ট টেন্স অ্যামিজার হলে ক্যান নট লিখবা, অজার হলে কুড নট লিখবা, তারপরে যা কিছু আছে তাই হবে, তুমি জিনিসটা তুলে নাও, ওকে? তুমি জিনিসটা এই সেন্টেন্সটা তুমি তুলে নাও। আচ্ছা, আশা করি তুলে নিচ্ছ। আমি এর পরবর্তী নিয়মে যাচ্ছি। দেখো এর পরবর্তী নিয়মটা হচ্ছে এখানে আছে, দেখো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, তার মানে হচ্ছে যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটা অ্যাজ থাকবে কি করবা, প্রথম অ্যাজের পরিবর্তে তুমি নো লেস অথবা নট লেসও লেখা যায়, মানে নট লেস অথবা নো লেসও লেখা যায় কিন্তু, ঠিক আছে? যদিও আমরা নো নটের পার্থক্য জানি, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব, যাই হোক এগুলো বেসিক ক্লাসে দেওয়া আছে। তো দেখো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, তাহলে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটাই অ্যাজ থাকে, হ্যাঁ, তাহলে প্রথম অ্যাজের পরিবর্তে তুমি নটলেস লিখবা, আর পরের অ্যাজের পরিবর্তে তুমি দ্যান লিখবা। আমি একটা উদাহরণ দিয়ে যেন বুঝতে পারো। আমি ধরো লিখলাম হি ইজ, কি দেব, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ, কি দেব, ধরো আমি দিলাম যে সারা, ওকে? তো ধরো এটাকে আমি নেগেটিভ করতে বলতেছি, তাহলে কি করা যাবে বলো তো? আমি বলছি প্রথমে অ্যাজের পরিবর্তে তুমি নট লেস দিবা, তাহলে প্রথম অ্যাজের জায়গায় আমি কি লিখলাম, এই যে নট লেস লিখলাম। আচ্ছা, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে তুমি কি লিখবা, এটা দ্বিতীয়টা দেন, তাহলে এই অ্যাজের পরিবর্তে তুমি কি লিখছাও, দেন। এতটুকুই তোমার কাজ, আর কোনো কাজ নাই। তাহলে প্রথম অ্যাজের পরিবর্তে তুমি নট লেস লিখবা, আর দ্বিতীয় অ্যাজের পরিবর্তে তুমি দেন লিখবে। এরপরে তুমি শুরু থেকে যা আছে সব দেখে দেখে লিখবে। তাহলে প্রথমে আছে কি হি, এই যে হি লিখলা, ইজের কাছে ইজ লিখলা, ওয়াইজের কাছে ওয়াইজ লিখলা, আর যে সারা বা আরো কিছু থাকলে সেটা লিখে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো যে প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস লিখতে হয় এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দ্যান লিখতে হয়, শেষ কাহিনী। তাহলে তোমরা এইটা একটু ভাই তুলে নাও, হ্যাঁ, এটা একটু তুলে নাও। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তুমি এটা তুলছো, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো যে জিনিসটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকবে এবং অলওয়েজের পরে একটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে। তুমি ধরো ভার্ব অ্যাডজেক্টিভ চেনো না, কোনো সমস্যা নাই। তুমি ধরো আমি লিখছি না যে এখানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, তুমি ধরো এটা চেনো না, তোমাকে আমি সহজ কথা বলে দিচ্ছি। তুমি অলওয়েজের পরিবর্তে তুমি কি লিখবা, নেভার লিখবা। দেখো এই যে এই অলওয়েজের পরিবর্তে তুমি কিন্তু কি লিখলা, নেভার লিখলা। আর এই যে ওয়ার্ডটা থাকবে এই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখবা, ঠিক আছে? আমি উদাহরণ দিই যেন বুঝতে পারো। ধরো আমি লিখলাম আই, হ্যাঁ মার্কার লিখতেছে না, ধরো লিখলাম আই আই অলওয়েজ রিমেম্বার, কি দেব, আই অলওয়েজ রিমেম্বার, কি দেওয়া যায়, রিমেম্বার হার। ধরো এটাকে নেগেটিভ করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, আমি বলছি এই অলওয়েজের পরিবর্তে তুমি নেভার লিখবা, ঠিক আছে? অলওয়েজের পরিবর্তে নেভার লিখতে হবে। তাহলে এই অলওয়েজের পরিবর্তে আমি কি লিখলাম, এই যে নেভার আমি লিখলাম। এখন বলা হচ্ছে এই অলওয়েজ নেভারের পরের যে ওয়ার্ডটা থাকবে তার বিপরীত শব্দ দিবা। বিপরীত শব্দ আসলে ভাই আমি তোমাদের বেশি না 15-20টা দেবো, এর বাইরে আসবে না। তাহলে দেখো রিমেম্বার মানে কি, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। রিমেম্বার মানে কি, রিমেম্বার কাকে মিস করা, রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে স্মরণ করার বিপরীত শব্দ কি, ভুলে যাওয়া। তাহলে দেখো রিমেম্বারের বিপরীত শব্দ কি, তাহলে ফরগেট। এটা এটার নিনজার টেকনিক আছে, শব্দের বিপরীত শব্দ করারও নিনজা টেকনিক আছে। আসলে এটা যদি এখানে বলতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়, হ্যাঁ? তাহলে রিমেম্বারের বিপরীত শব্দ কি, ফরগেট। আর এখানে যা আছে আমি দেখে দেখে লিখলাম, এটাই হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তার মানে সামনে শুরুতে তো আই আছেই, তার মানে অলওয়েজের পরিবর্তে তুমি নেভার লিখবা, আর এই অলওয়েজের পরে যেই শব্দটা থাকবে সেই শব্দের বিপরীত শব্দ লিখবা। তোমার কাহিনী শেষ, এতটুকুই তোমার কাহিনী, আর কোনো কাহিনী নাই। বিষয়টা একটু তুলে নাও, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আমি এর পরবর্তী নিয়ম নিয়ে কথা বলতেছি। এরপরে দেখো আরো ম্যাজিক আসতেছে ভাই, একটু ওয়েট করো। এরপরে সামটাইমস আছে। তাহলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে, তুমি কি করবা, সামটাইমসের পরিবর্তে তুমি নট অলওয়েজ লিখবা। কি লিখবা, নট অলওয়েজ লিখবা। আমি একটা উদাহরণ দেই। ধরো আমি লিখলাম আই আই সামটাইমস ভিজিট, হ্যাঁ ই হয় না,
ভিজিট সিরাজগঞ্জ। ধরো এই সেন্টেন্সকে তোমাকে নেগেটিভ করতে বলতেছে, যে তাহলে আমি কি বলছি, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ লিখে নিবা। তাহলে আমি আগে লিখি, এই সামটাইমসের পরিবর্তে আমি কি লিখলাম, নট অলওয়েজ। ওকে, এটা আমি লিখে নিলাম, এইটুকু তোমার কাজ। তাহলে সামটাইমস থাকলে তুমি কি লিখবা, নট অলওয়েজ লিখবা। এখন একটু তুমি মনে রাখবা যে এইটা যদি, এই সেন্টেন্সের মেইন ভার্ব কিন্তু ভিজিট, ঠিক আছে, এটার ভার্ব কিন্তু ভিজিট। এখন দেখো এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, হ্যাঁ ভাই, প্রেজেন্ট টেন্স হলে কি করবা, ডু অথবা ডাজের একটা নিয়ে আসবা, আর পাস্ট টেন্স হলে ডিড। এখানে তুমি বলতাম ভিজিটেড, মানে পাস্ট টেন্স হলে আমি এখানে শুরুতে কি নিয়ে আসতাম, ডিড নিয়ে আসতাম। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমি একটা কি এখানে ডু অথবা ডাজ লিখবো। তাহলে আমরা জানি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে ডু বসে, তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন এই জন্য ডু বসছে। কথা বুঝতে পারছো? শুরুতে কি আছে, যা আছে আমি দেখে দেখে লিখছি, এখানে কি আছে, কোনো পরিবর্তন নাই, ভিজিট সিরাজগঞ্জ। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি বললাম বলো তো, যদি সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, আর তোমরা যদি কেউ তারপরও না বুঝো, আমার কমেন্ট বক্স উন্মুক্ত আছে, প্রশ্ন করবা, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে সামটাইমস থাকলে কি লিখবো, আমি নট অলওয়েজ লিখবো। তাহলে দেখো প্রশ্নে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস আছে, তাহলে সামটাইমসের পরিবর্তে আমি কি লিখছি, এই যে নট অলওয়েজ লিখছি, মানে জাস্ট এই সামটাইমসের পরিবর্তে আমি নট অলওয়েজটা লিখছি। ওকে, তারপর আমি দেখবো যে এই নট অলওয়েজের আগে লিখবো আমি এটা, যেটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু ডু ভার্ব আসবে, মানে ডু অথবা ডাজ আসবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি আসবে, ডিড আসবে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে ডু বসে। এখানে আরেকটা কথা আছে ভাই, আসলে ক্লাসটা বড় হবে, তোমাদের আসলে বেসিক যাদের সমস্যা আছে, আমরা কিন্তু জানি যে এই সেন্টেন্সে ডু ভার্ব নিয়ে আসছো না। এইখানে যদি তোমার ধরো ভিজিটেড থাকতো, ধরো এটা কিন্তু নতুন একটা, এইখানে যদি থাকতো ভিজিটেড, তাহলে কি হতো, তাহলে কিন্তু এই ভিজিটেড থাকলে এটা পাস্ট টেন্স, তার মানে ডিড হতো। আমরা জানি সেন্টেন্সে ডু ভার্ব আসলে সবসময় ভার্বের এক নম্বর ফর্ম লিখতে হয়। একটা সেন্টেন্সে যখন অ্যান্সার লিখবা, সেখানে যদি ডু ভার্ব আসে, মানে ডু ডাজ ডিড যদি তুমি লেখো, তাহলে অবশ্যই ভার্বের এক নম্বর ফর্মে লিখতে হবে। তার মানে এখানে কিন্তু এই ভিজিটেডটাও কিন্তু ভিজিটই হতো। কথা বুঝতে পারছো? মানে লজিকটা হচ্ছে, তুমি যখন কোনো প্রশ্ন লিখবা বা কোনো সেন্টেন্স লিখবা, ওই সেন্টেন্সে যদি ডু ভার্ব থাকে, মানে ডু ডাজ অথবা ডিড, তাহলে অবশ্যই তোমাকে ভার্বের এক নম্বর ফর্মে লিখতে হবে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এরপরের নিয়মটা আমি আলোচনা করতেছি, তোমরা এটা একটু তুলে নাও। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তুমি তুলে নিছো। এই সেন্টেন্সটা দেখো, যদি তোমার কোনো সেন্টেন্সে শুধু ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে, শুধু কোনো সেন্টেন্সে হয় ভার্ব আছে অথবা অ্যাডজেক্টিভ আছে, তাহলে তুমি কি করবা, ধরো আমি যদি একটা উদাহরণ দিলাম, আই লাভ হার, হ্যাঁ, তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে দেখো তো, আই লাভ হার। তাহলে আমাকে বলো, এই নেগেটিভ করার সময় কি বলছি, ডু ভার্ব প্লাস নট, আমি একটা ডু ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ। আচ্ছা আমাকে বলো তো, তুমি প্রথমে চিন্তা করো যে এই যে লাভ, এই লাভ মানে কি ভাই? তাহলে এই আমি বলতেছি কিন্তু এই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসবে, মানে এই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসবে। ঠিক আছে, তাহলে লাভ মানে কি? লাভ মানে ভালোবাসা, এর বিপরীত শব্দ কি? ঘৃণা করা। তাহলে আমি লাভের পরিবর্তে আমি কি লিখলাম, আমি যে হেট লিখলাম, বিপরীত শব্দ লিখলাম। ঠিক আছে, এখন দেখো আমি বলছি সামনে একটা ডু ভার্ব আসবে। আচ্ছা ভাই, ডু ভার্ব যে আসবে এটা কোন টেন্সে আছে? আই লাভ হার, প্রেজেন্ট টেন্স না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখনই হবে, তোমার মাথায় রাখতে হবে এখানে হয় ডু অথবা ডাজ আসবে, আর পাস্ট টেন্স হলে ডিড আসবে। তাহলে আমি ডু লিখবো না ডাজ লিখবো, সাবজেক্ট যেহেতু আই, তো আই সাথে তো ভাই ডাজ হয় না, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে ডু হয়। তাহলে আই ডু, তারপর কি লিখতে চাইছি, নট। তাহলে আই ডু নট হেট, যা আছে তাই। এতটুকু আশা করি বুঝতে পারছো। এরপরে আমি ম্যাজিক্যাল প্রসেসে কিছু নিয়ম দেখাবো, যেটা আসলে আমাদের দেশের বইতে অনেকভাবে মানে একটু কঠিন করে দেওয়া আছে। আমি চেষ্টা করব তোমাকে এটা সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি এটা হয়েছে। আমি এই বিষয়টা মুছে দিচ্ছি, তোমরা দেখো একটু কি হয়। ধরো তোমরা মনে রাখবা, আমি এই সাইডটাতে দেখা যায় কিনা, আমি এখানে একটু, আমি এই সাইডটা দেখো দেখা যায় কিনা, আমি এখানে কিছু জিনিস লিখবো। এটা হচ্ছে পরবর্তী নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী নিয়ম। ক্লিয়ার? পরবর্তী নিয়মটা কেমন হবে দেখো, তুমি যখন দেখবা, তুমি আমি একটা ম্যাজিক শিখাবো ভাই, এখানে 8টা নিয়ম হবে, একটা ম্যাজিকে 8টা নিয়ম হবে। সেই নিয়মটা হচ্ছে, তুমি মনে রাখবা, অনেক অনেক কিছু, আর একটা মনে রাখবা দুটি কথা, ছোট মাছ। ঠিক আছে, ছোট মাছ। ঠিক আছে, অনেক কিছু ছোট মাছ। তাহলে এটা হচ্ছে মনে রাখবো অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ভাই মনে রাখবা, অনেকের ইংরেজি কি বলতো? অনেকের ইংরেজি মেনি না,
অনেকের ইংরেজি মেনি, আর কিছুর ইংরেজি কি এ ফিউ। ফিউ মানে কিছু, তবে মনে রাখলাম যে কিছু ইংরেজি ফিউ। আর এখানে ছোটর ইংরেজি কি আ লিটল। লিটল মানে ছোট না, তাহলে লিটল হচ্ছে ছোট, আর মাছ মানে ফিশ না, এখানে মাছ বানানটা আমরা MUCH এইভাবে মনে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার 8টা নিয়ম শেষ, মানে এই নিয়মগুলোতেই বারবার প্যাচ লাগে, মূলত এই নিয়মগুলোতেই বারবার প্যাচ লাগে। মনে রাখবা অনেক কিছু আর হচ্ছে ছোট মাছ, জাস্ট এতটুকু কথা মনে রাখতে পারবা না। তাহলে মেনির সম্পর্ক এ ফিউ এর সাথে, অথবা এ ফিউ এর সম্পর্ক মেনির সাথে। ছোট মাছ, ছোটর ইংরেজি আ লিটল, মাছ তো মাছই, তাহলে এ লিটলের সম্পর্ক মাছের সাথে, মাছের সম্পর্ক লিটলের সাথে। খুবই সহজ। দেখো আমি যদি উদাহরণ দেই, আমি যদি বলতাম আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দিয়ে বললাম এটাকে নেগেটিভ করো, তাহলে দেখো তুমি নেগেটিভ করার সময় মনে রাখবা সবসময় একটা শুরুতে নট আনবা, মানে তুমি এই শব্দগুলো যে বিনিময় করবা, স্থান বিনিময় করবা, যে মেনির রিলেশন ফিউ এর সাথে বা ফিউ এর রিলেশন, আমি একটু উভমুখী চিহ্ন দিই কেমিস্ট্রির ভাষায়, আমি একটু উভমুখী চিহ্ন দিই যেন তোমাদের বোঝার সুবিধা হয়, ঠিক আছে। এটা কোনখানে দিলাম, ঠিক আছে। তার মানে তোমাদের হচ্ছে ওই যে ইয়ার মতো আর কি, সংখ্যা পদ্ধতি আইসিটি পড়ছো না, রূপান্তরের মতো, মানে মেনি রিলেশন ফিউ এর সাথে, ফিউ রিলেশন মেনির সাথে, এ লিটলের সম্পর্ক মাছের সাথে, মাছের রিলেশন লিটলের সাথে। এখন পার্থক্য যদি নেগেটিভ করতে বলে জাস্ট তুমি এই শব্দগুলোর আগে একটা নট লাগাই দিবা, জাস্ট এতটুকু মনে রাখবা, আর কোনো কাজ নাই। তাহলে দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাকে বলো তো ভাই মেনি মানে কি অনেক, তাহলে অনেকের রিলেশন কার সাথে, কিছুর সাথে, তাহলে জাস্ট আমি এই মেনির কাছে আমি কি লাগাইলাম, এই যে এ ফিউ লাগাইলাম। এখন এইটাকে আমি কি করতেছি, আমি নেগেটিভ করতেছি, মানে না বোধক করতেছি, তার মানে এই শব্দটার আগে জাস্ট তুমি একটা নট লাগাই দিবে, আর কোনো কাজ নাই, তোমার কাজ এতটুকুই। এখন শুরুতে কি আছে আই, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে ফ্রেন্ডস, এটাই তোমার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। কথা ক্লিয়ার, মানে নেগেটিভ করতে বলে জাস্ট এই ওয়ার্ডগুলোর পরিবর্তে সামনে একটা নট লাগাই দিবা, আর কোনো কাজ নাই। এরপরে দেখো আমি যদি আরো উদাহরণ দেই, ধর আমি দিলাম হি হ্যাজ মাচ মানি, ধরো এটাকে বললাম আমরা নেগেটিভ করো, কি করো নেগেটিভ করো। তাহলে আমাকে বলো তো এই যে মাছ আছে, এই মাছের রিলেশন কার সাথে, এই মাছের রিলেশন এ লিটলের সাথে না, সম্পর্ক না, তাহলে আমি এই মাছের পরিবর্তে আমি লিখবো হচ্ছে এ লিটল। কি লিখবো আমি বলো তো, এ লিটল। তুমি এটা কি করতেছো, তুমি নেগেটিভ করতেছো, তার মানে এই শব্দটার পরিবর্তন করার পরে আর সামনে একটা নট লাগাইতে হবে, তোমার কাজ এতটুকুই, আর কিছু নাই। শুরুতে কি আছে হি লিখছো, হ্যাজ আছে হ্যাজ লিখছো, পরে মানি আছে তুমি মানি লিখছো, এটাই তোমার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে এখানে কিন্তু ভাই মোট 8টা নিয়ম আছে, তোমাকে পরীক্ষায় থাকতে বলতে পারে এই সেন্টেন্সটা ধরো দেওয়া আছে হি হ্যাজ নট এ লিটল মানি, তোমাকে ধরো বললো যে এটাকে অ্যাফার্মেটিভ করো, কি করো মানে হ্যাঁ বোধক করো, তাহলে তুমি কি করবা, এই লিটলের সম্পর্ক ছোট সম্পর্ক কার সাথে, মাছের সাথে। তো তুমি যখন অ্যাফার্মেটিভ করবা, অ্যাফার্মেটিভে তো নট লেখা যাবে না, ওর তো হ্যাঁ বোধক, তাহলে তো নট লেখা যাবে না। বিষয়টা বুঝতে পারছো, এই হচ্ছে কথা। আমি এর পরবর্তী নিয়মে আমি জাম্প করতেছি। দেখো এর পরবর্তী নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, তোমাকে আমি ভাই একটা সেন্টেন্স মুখস্থ করতে দেবো, তুমি এই সেন্টেন্সটা শুধু মুখস্থ করবা, তোমার এই অ্যাফার্মেটিভ নেগেটিভের সমস্ত নিয়ম শেষ। সেটা হচ্ছে কি, দেখো তুমি একটা সেন্টেন্স মনে রাখবা, সেটা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। হ্যাঁ, এটা ধরো একটা সেন্টেন্স, তো এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, এই এভরি পরে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, তুমি দেখো মানে জাস্ট তুমি যদি এই একটা সেন্টেন্স মনে রাখো, তুমি যে কোনো প্রকারের এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবো। তাহলে আমি কি লিখলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, অ্যান্সার কি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো আমি যদি, তো এখন ধরো তোমাকে প্রশ্নে হয়তো দিছে যে এভরি ওয়ান হেটস হিম, ওকে, দিয়ে তোমাকে বলতেছে এটাকে নেগেটিভ করো, তাহলে তুমি কি করবা বলো তো, ওই যে এভরির পরিবর্তে তুমি কি লিখছো, দেয়ার ইজ নো লিখছো, তাহলে তুমি এই এভরির পরিবর্তে তুমি কি লিখবা, দেয়ার ইজ নো, তারপরে তুমি কি লিখছো দেখো তো,
দেয়ার ইজ নোর পরে তুমি মাদার লিখছো, ভাই এই মাদারটা কোথায় ছিল? দেখো তো এভরির পরের অংশ ছিল না, মানে এভরি প্লাস নাউন না, মানে এভরির পরের অংশটা ছিল না, তাহলে এখানে এভরির পরের অংশ কি? এখানে এভরির পরের অংশ ওয়ান, তার মানে দেয়ার ইজ নো, এই যে এখানে ওয়ান দিলাম। এরপরে কি লিখছো? বাট লিখছো, তার মানে সূত্রে একটা বাট লিখতে হবে, এই যে সূত্রে একটা আমি বাট লিখলাম। এরপরে কি আছে? লাভস হার চাইল্ড, দেখো এখানে লাভস হার চাইল্ড যা আছে তাই, তাহলে এখানে কি আছে? হিম আছে, এই যে আমি তোর হিম লিখলাম, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হিম। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখানে হেড কোথায় গেল? লাভস, তার মানে হচ্ছে এখানে হবে হলো হেড হিম, সরি মিস্টেক, হেডস হিম। ওকে, কথা বুঝতে পারছো? দেখো আমি তাহলে এই একটা সেন্টেন্স যদি আমি মনে রাখি, একটা সেন্টেন্স তুমি মনে রাখবা যে এভরি মাদার লাভস হার চাইল্ড, অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই ফরম্যাটে তুমি হচ্ছে এটা অ্যান্সার করে দেবে, দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস হিম। কথা বুঝতে পারছো? এই ছিল একটা বিষয়। আর অনেক সময় একটা প্যাচ দেয়, এটাই লাস্ট, একটা প্যাচ দেয় প্রশ্ন করে, সেই প্যাচটা তোমাকে দেখায় দেই, এরপরে আর তোমাকে আর কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। অনেক সময় একটা সুপারলেটিভ ডিগ্রি দেয়, একটা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলে তোমাকে নেগেটিভ করো। আমরা জানি ভাই ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কিন্তু নেগেটিভ যে ডিগ্রি তা কি কোনোদিন পড়ছো? পড়ো নাই। দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখো প্রশ্ন থাকবে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটা থাকবে। ওকে, তো এটাকে যদি আমি নেগেটিভ করি, তার মানে যখন কোনো সুপারলেটিভ ডিগ্রিকে যখন নেগেটিভ করতে বলবে, ডিগ্রি তো আসলে ভাই নেগেটিভ ডিগ্রি নাই, তো ডিগ্রিকে যখন নেগেটিভ করতে বলবে, মানে সেন্টেন্সের ফরম্যাটটা সুপারলেটিভ ডিগ্রিতে, যারা আমার কাছে পড়ো তারা জানো যে ডিগ্রি কত সহজে, মাত্র 3টে নিয়ম শিখলেই ডিগ্রি শেষ হয়ে যায়। তোমরা দেখো যে কোনো সেন্টেন্স যখন সুপারলেটিভ ডিগ্রিতে থাকে ভাই, তাকে নেগেটিভ করার সময় প্রথমে কি লিখতে হয়? প্রথমে লিখবা নো আদার, কি লিখবা? নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখতে হয়, তার মানে কি? বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, সূত্রে একটা ইজ, তারপরে একটা অ্যাজ, ইজ অ্যাজ, এই বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আর কম্পারেটিভ হচ্ছে বেটার, তাহলে ইজ অ্যাজ, গুড অ্যাজ, তারপরে কি আছে? দেখি, এটা হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। তাহলে আমি বললাম কি, অনেক সময় কিন্তু তুমি দেখবা যে সুপারলেটিভ ডিগ্রির ফরম্যাটে আছে, বাট তোমাকে করতে বলতেছে এটা হচ্ছে নেগেটিভ করো, তার মানে তোমাকে ওখানে বুঝতে হবে এটাকে মতো পজিটিভ ডিগ্রি করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী নিয়মটা হচ্ছে মানে খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মারাত্মক নিয়ম, ইম্পর্টেন্ট বলতে এই জন্যই বললাম যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন, ঠিক আছে, এই দুইটার জন্য কিন্তু একই নিয়ম। কারণ অবলিক মানে কি ভাই? অবলিক মানে হচ্ছে এটা দিলেও যা, এটা দিলেও তাই, তার মানে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে কি বসে তা আমাদের জানতে হবে। এখানে মাত্র 3টা কথা আছে, তবে আমরা যখন এটাকে নেগেটিভ করব অবশ্যই অনলি অথবা অ্যালোনের পরবর্তী যে ওয়ার্ড থাকবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো অনলি এবং অ্যালোন এর পরবর্তীতে যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তি থাকলে বসবে হচ্ছে নান বাট, ব্যক্তি থাকলে বসবে হচ্ছে নান বাট। আর যদি এরপরে বস্তু থাকে তাহলে লিখতে হবে হচ্ছে নাথিং বাট, বস্তু থাকলে লিখতে হবে নাথিং বাট। আর যদি সংখ্যা থাকে, এটাই শেষ নিয়ম, যদি সংখ্যা থাকে তাহলে লিখতে হবে নট মোর, কি? নট মোর লেস না দেন? নট মোর দেন না নট মোর লেস, না নট মোর দেন? নট মোর দেন। ঠিক আছে, তাহলে এই মাত্র এই 3টা জিনিস একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন, দুটো কিন্তু একই কথা, অনলি অ্যালোনের পরে, মানে আমি অনলি অ্যালোনের পরের ওয়ার্ডটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, অনলি অ্যালোনের পরে ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট মোর লেস ও লেখা যায়। ঠিক আছে, তো আমি একটু উদাহরণ দেই, উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে ভালোভাবে। তো আমি লিখলাম, ধরো এ তো লিখবে না, ও বাবা, আচ্ছা আমি লিখলাম যে হি ইজ অনলি, হি ইজ অনলি, কি দেব? আচ্ছা হি ইজ দিলাম, হি ইজ লাইক অনলি সুইট। ওকে, তাহলে এইটাকে ধরতো বললাম নেগেটিভ করো, তাহলে এখানে কি লেখা আছে? হি ইজ লাইক অনলি সুইট। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বলছি কি অনলি অথবা অ্যালোনের পরে ওয়ার্ডটা দেখতে হবে। তো এই অনলি অথবা অ্যালোনের পরে ওয়ার্ড কি? সুইট না? তো সুইট মানে কি? সুইট মানে মিষ্টি না? তো মিষ্টির কি জীবন আছে? অথবা মিষ্টি কি সংখ্যা? সংখ্যাও না, তাহলে এটা কি বস্তু, মানে তার জীবন নাই। তাই আমি কি বলছি, জাস্ট এই যে অনলি অথবা অ্যালোন,
এই ওয়ার্ডটার পরিবর্তে লিখতে হবে কি নাথিং বাট সুইট। ওকে, আর শুরুতে যা আছে সব দেখে দেখে লিখতে হবে। এই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আমি যদি লিখতাম, এটা মুছে দেই, আমি যদি লিখতাম যে হি ইজ ধরো দিলাম অ্যালন টেন, এটাকে ধরো বললাম নেগেটিভ কর, তাহলে কি হবে? তাহলে আমি বলতেছি কি যে অনলি অথবা অ্যালন যাই থাকুক, তাহলে অনলি অ্যালনের পরবর্তী ওয়ার্ডটা দেখতে হবে। তাহলে এখানে অ্যালনের পরবর্তী কি, এটা সংখ্যা না? তাহলে সংখ্যা হলে কি লিখতে হবে? এর পরিবর্তে এই অ্যালনটার পরিবর্তে কি লিখতে হবে? অ্যালনের পরিবর্তে কি লিখবো? কি লিখবো রে? তাহলে লিখবো হচ্ছে নট মোর দ্যান, তারপরে শুরুতে যা আছে পিছনে যা আছে আমি দেখে দেখে লিখবো, এটাই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে সিস্টেম, আর কিছু না। ওকে, তো এই গেল হচ্ছে অনলি অথবা অ্যালোন এর নিয়ম। আমি আজকে ক্লাসে আমি যা দিলাম এর বাইরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো তোমাদের মেইনলি যারা এইচএসসিতে পড়ো, এইচএসসি সিলেবাস কিন্তু অনেক বড়। তোমাদের ভাই 12টা আইটেম যে 60 মার্ক, এই 12টা আইটেম আসলে অনেক, মানে অনেক পড়া। ঠিক আছে, তো তোমরা, আমার কাছে মনে হয় যে ইংরেজিটা বেশি গুরুত্ব দাও, কারণ এটা না পড়লে ভাই তুমি অ্যাডমিশনে তুমি নিশ্চিত থাকো তুমি গ্রামার না বলে তুমি টিকবা না। আমি তোমাকে বলে দিলাম, লিখে নাও, তুমি যদি গ্রামার ভালো না জানো তুমি অ্যাডমিশনে টিকবা না। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার এই অ্যাপয়েন্টমেন্ট থেকে নেগেটিভের সমস্ত নিয়ম। এর বাইরে ইনশাল্লাহ পড়ার প্রয়োজন নাই। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।